মানব ইতিহাস শুরু হয়েছিল এক অদৃশ্য মুহূর্ত থেকে, যেদিন মানুষ প্রথম আগুনকে ভয় না পেয়ে তাকে ব্যবহার করতে শিখেছিল। আগুন ছিল বিপ্লব, আগুন ছিল স্বাধীনতা। ঠান্ডা রাতে উষ্ণতা, অন্ধকারে আলো, কাঁচা মাংস থেকে রান্না খাবার, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগুন মানুষকে শক্তি ব্যবহারের ধারণা শিখিয়েছিল। কিন্তু প্রকৃত শক্তি ছিল আরও গভীরে, মাটির নিচে, সমুদ্রের নিচে, চাপা পড়ে থাকা জীবনের অবশিষ্টাংশে। কোটি কোটি বছর আগে, যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না, মৃত উদ্ভিদ ও প্রাণী জমে যায় সমুদ্রের তলায়। তাপ, চাপ আর সময়, এই তিনটি শক্তি মিলে তৈরি করে এক নতুন পদার্থ, ক্রুড অয়েল। ক্রুড অয়েল দেখতে সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। এটা আসলে হাইড্রোকার্বনের জটিল মিশ্রণ, কিছু হালকা, কিছু ভারী, কিছু খুবই দাহ্য। এই অন্ধকার তরলকে বলা হয় ব্ল্যাক গোল্ড, কারণ এর শক্তি বদলে দিতে পারে পুরো সভ্যতা। মানুষ প্রথমে তেল ব্যবহার করেছিল চিকিৎসা ও আলো জ্বালানোর জন্য, কিন্তু 1859-এ এডউইন ড্রেক প্রথম বাণিজ্যিক তেলকূপ খনন করেন পেনসিলভেনিয়ার মাটিতে। এই মুহূর্ত থেকে শুরু হয় অয়েল এজ। তারপর আসে আরেক বিপ্লব, ইঞ্জিন। নিকোলাউস অট্টো তৈরি করেন ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। এখানে আগুন জ্বলে ভেতরে, আর সেই বিস্ফোরণ তৈরি করে গতি। কিন্তু সমস্যা ছিল একটাই, সব জ্বালানি একভাবে জ্বলে না। কিছু জ্বালানি সময়ের আগে বিস্ফোরিত হয়, যাকে বলে নকিং। এই সমস্যার সমাধান খুঁজতে জন্ম নেয় অকটেন রেটিং। এটা কোনো রাসায়নিক নয়, এটা একটি মাপ, যা বলে একটি জ্বালানি কতটা স্থিতিশীল। এই আবিষ্কার বদলে দেয় পুরো জ্বালানি বিজ্ঞান। বিজ্ঞান সবসময় নিরপেক্ষ নয়। এটা শুধু সত্য খোঁজে না, কখনো কখনো এটা তৈরি করে এমন কিছু যা মানুষকে ধ্বংসও করতে পারে। 1920-র দশক, বিশ্ব তখন গতি পাগল। গাড়ি বাড়ছে, শিল্প বাড়ছে, আর মানুষের চাহিদা আরও শক্তি, আরও দ্রুততা। কিন্তু ইঞ্জিনে একটা সমস্যা বারবার ফিরে আসছিল, নকিং। বড় বড় কোম্পানি তখন বিজ্ঞানীদের ওপর চাপ দিচ্ছিল, একটা সমাধান চাই এখনই। এই সমস্যার সমাধান খুঁজতে এগিয়ে এলেন দুইজন মানুষ, থমাস মিজলি জুনিয়র, চার্লস ক্যাটারিং। তারা আবিষ্কার করলেন এক নতুন পদার্থ, টেট্রা এথিল লেড, একটি মিরেকেল অ্যাডিটিভ যা ইঞ্জিন নকিং বন্ধ করে দেয়। প্রথম দিকে সবকিছু মনে হচ্ছিল সফল, ইঞ্জিন আরও স্মুথ, আরও শক্তিশালী, আরও কার্যকর। এটা ছিল প্রযুক্তির এক বড় জয়। কিন্তু বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শব্দগুলোর একটি হল টু গুড টু বি ট্রু। 1924 সাল, একটি উৎপাদন কারখানায় কাজ করতে গিয়ে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করে। স্ট্যান্ডার্ড অয়েলের সংশ্লিষ্ট প্লান্টে এবং জেনারেল মোটরসের প্রজেক্টে একই ঘটনা ঘটতে থাকে। মানুষ হঠাৎ হ্যালুসিনেশন দেখছে, আচরণ বদলে যাচ্ছে, কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হচ্ছে। কিছু শ্রমিক বলেছিল তারা নাকি বাতাসে প্রজাপতি দেখছে, যা আসলে ছিল মস্তিষ্কের বিভ্রম। এই ঘটনাকে পরে বলা হয় হাউস অফ বাটারফ্লাইজ ইনসিডেন্ট। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল মৃত্যু নয়, সমস্যা ছিল লাভ। এথিল কর্পোরেশন তৈরি করা হয় এই ফুয়েল বাজারজাত করতে। লেড শব্দটা ব্যবহার করা হয়নি কারণ মানুষ ভয় পাবে, তাই নাম রাখা হলো এথিল গ্যাসোলিন। নাম বদলে সত্য বদলায় না, কিন্তু মানুষের দৃষ্টি বদলানো যায়। ধীরে ধীরে লেডেড ফুয়েল পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। গাড়ির সংখ্যা বাড়ে, শহর বড় হয়, আর বাতাস বদলে যায়। প্রতিটি গাড়ি নির্গত করছিল সূক্ষ্ম সীসার কণা, যা দেখা যায় না কিন্তু থেকে যায়। এই কণাগুলো মাটিতে পড়ে, পানিতে মেশে, আর শ্বাসের মাধ্যমে প্রবেশ করে মানুষের শরীরে, বিশেষ করে শিশুদের মস্তিষ্কে। যেখানে প্রতিটি নিউরন গড়ে উঠছে, সেখানেই সীসা বাধা তৈরি করে। কিন্তু সবাই চুপ ছিল না। একজন বিজ্ঞানী সত্যের পেছনে দাঁড়ালেন, ক্লেয়ার প্যাটারসন। তিনি প্রমাণ করলেন পৃথিবীতে অস্বাভাবিক সীসার মাত্রা আছে এবং এর উৎস গাড়ির জ্বালানি। এটা ছিল বৈজ্ঞানিক বিপ্লব এবং শিল্পের বিরুদ্ধে সত্যের ঘোষণা। তার গবেষণা সহজভাবে গ্রহণ করা হয়নি, বরং তাকে চাপ দেওয়া হয়, তার ফান্ড বন্ধ করা হয়, তার কাজকে অগ্রাহ্য করা হয়, কারণ সত্য কখনো কখনো
অর্থনীতির জন্য অস্বস্তিকর হয়। 1970-এর দশকে বিশ্ব জেগে ওঠে। মানুষ বুঝতে শুরু করে এই জ্বালানি শুধু গাড়ি চালাচ্ছে না, এটা মানুষকেও ক্ষতি করছে। ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। ধীরে ধীরে শুরু হয় লেডেড ফুয়েল ব্যান। নতুন যুগ আসে, আনলেডেড ফুয়েল। এটা শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন ছিল না, এটা ছিল মানব ইতিহাসের একটি নৈতিক সিদ্ধান্ত। বিজ্ঞান আমাদের শক্তি দিয়েছে, কিন্তু কখনো কখনো সেই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লেডেড ফিউয়েলের যুগ শেষ হয়েছে, কিন্তু একটি নতুন প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। ইঞ্জিন কিভাবে চলবে যদি আমরা বিষ বাদ দিই? বিশ্ব থামেনি, বিজ্ঞানও থামেনি। শুরু হলো নতুন অনুসন্ধান, ক্লিন ফিউয়েল ইঞ্জিনিয়ারিং। আজকের রিফাইনারি শুধু তেল পরিষ্কার করার জায়গা নয়, এটা এক বিশাল রাসায়নিক শহর। ক্রুড অয়েল ঢোকে আর বেরোয় পেট্রোল, ডিজেল, জেট ফিউয়েল, কেমিক্যাল ফিডস্টক। সব কিছু আলাদা করা হয় অণুর স্তরে। প্রথম ধাপ এখনও একই, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তেলকে উত্তপ্ত করা হয়, তারপর উচ্চ টাওয়ারে পাঠানো হয়। হালকা অণু ওপরে যায়, ভারী অণু নিচে থাকে। এভাবেই তৈরি হয় পেট্রোল, কেরোসিন, ডিজেল। কিন্তু কেবল আলাদা করলেই যথেষ্ট নয়, বিশ্বের দরকার বেশি পেট্রোল। তাই বিজ্ঞানীরা তৈরি করলেন ক্র্যাকিং প্রসেস। বড় অণুগুলো ভেঙে দেওয়া হয় ছোট দ্রুত জ্বলার মতো অণুতে। এভাবেই তৈরি হয় অকটেন সমৃদ্ধ জ্বালানি। সব পেট্রোল সমান নয়, তাই তৈরি হলো অকটেন রেটিং সিস্টেম। এই সংখ্যা বলে একটি জ্বালানি কতটা নকিং প্রতিরোধ করতে পারে। রেফারেন্স হিসেবে ব্যবহার হয় আইসো অকটেন 100, N-heptane 0. Octane number is equal to %iso-octane equivalent performance. Octane number is equal to %iso-octane equivalent performance. সব ইঞ্জিন একইভাবে তৈরি নয়। কিছু ইঞ্জিন কম্প্রেশন বাড়ায়, শক্তি বাড়ায়, কিন্তু ঝুঁকিও বাড়ায়। উচ্চ কম্প্রেশন ইঞ্জিনে দরকার উচ্চ অকটেন ফিউয়েল, না হলে ঘটে নকিং। আজকের দিনে অকটেন বাড়াতে ব্যবহার হয় রিফর্মিং, আইসোমেরাইজেশন, অক্সিজেনেটস। একসময় ছিল লেড, আজ আছে ক্লিনার অল্টারনেটিভস যেমন ইথানল ব্লেন্ডিং। পরিবেশ এখন আর উপেক্ষা করা যায় না, তাই শুরু হয়েছে ক্লিন ফিউয়েল রেভলিউশন। আজকের ফিউয়েল শুধু শক্তির উৎস নয়, এটা একটি পরিবেশগত দায়িত্ব। আজকের লক্ষ্য শুধু শক্তি নয়, এফিসিয়েন্সি। যত বেশি কার্যকর জ্বালানি, তত কম দূষণ। তবুও একটি সত্য রয়ে যায়, বিশ্ব এখনও ফসিল ফিউয়েলের উপর নির্ভরশীল। পরিবর্তন চলছে, কিন্তু ধীরে। মানুষ এখন আর শুধু শক্তি খুঁজছে না, সে খুঁজছে সঠিক শক্তি। মানুষ আগুন শিখেছিল, তারপর শিখেছিল তেল, তারপর শিখেছিল অকটেনের শক্তি। কিন্তু এখন একটি প্রশ্ন আরও বড় হয়ে উঠছে, এরপর কি? কারণ পৃথিবীর শক্তির গল্প এখন আর শুধু বিজ্ঞান নয়, এটা অস্তিত্বের গল্প। শত বছর ধরে পৃথিবী চলেছে তেল, গ্যাস, কয়লা। কিন্তু এই শক্তির একটি মূল্য আছে, কার্বন নিঃসরণ। এটাই ধীরে ধীরে বদলে দিচ্ছে আবহাওয়া, সমুদ্র আর পৃথিবীর ভারসাম্য। তারপর আসে নতুন যুগ, ইলেকট্রিক ভেহিকলস। এরা কোনো জ্বালানি পোড়ায় না, তাই কোনো ধোঁয়া নেই। ইভি চালিত হয় ব্যাটারি দিয়ে, যেখানে শক্তি সংরক্ষিত থাকে রাসায়নিক আকারে। ব্যাটারি হলো ছোট একটি শক্তির জগৎ, যেখানে ইলেকট্রন চলাচল করে নিয়ন্ত্রিতভাবে। এখানে শক্তি আসে লিথিয়াম, নিকেল, কোবাল্ট থেকে। কিন্তু এই প্রযুক্তিও নিখুঁত নয়, কারণ ব্যাটারি তৈরিতেও আছে খনন, দূষণ এবং সীমিত সম্পদ। বিশ্ব এখন তাকিয়ে আছে আর একদিকে, হাইড্রোজেন এনার্জি। হাইড্রোজেন হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে হালকা উপাদান। এটা জ্বললে তৈরি হয় শুধু পানি, কিন্তু হাইড্রোজেন তৈরি করার পদ্ধতি গুরুত্বপূর্ণ। যদি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পানি ভাঙা হয়, তাহলে তাকে বলা হয় গ্রিন হাইড্রোজেন। এটাই ভবিষ্যতের সবচেয়ে পরিষ্কার জ্বালানি হতে পারে। ভবিষ্যতের গাড়ি আর পাম্পে যাবে না, তারা যাবে চার্জিং বা হাইড্রোজেন স্টেশনে। গাড়ি হবে স্বয়ংচালিত, বৈদ্যুতিক এবং সম্পূর্ণ নেটওয়ার্ক সংযুক্ত। শক্তি আর শুধু উৎপাদন নয়, এটা এখন একটি নেটওয়ার্ক। সোলার প্যানেল থেকে শক্তি যায় গ্রিডে, তারপর আবার ঘরে ফিরে আসে, যেখানে প্রয়োজন সেখানেই। আরও দূরের ভবিষ্যৎ একটি স্বপ্ন, নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করে শক্তি, ঠিক সূর্যের মতো। যদি এটা সফল হয়, তাহলে পৃথিবীতে শক্তির সীমা থাকবে না।
কিন্তু প্রশ্ন শুধু প্রযুক্তির নয়, প্রশ্ন হলো আমরা কিভাবে এই শক্তি ব্যবহার করব। শক্তি সবসময় নিরপেক্ষ, কিন্তু ব্যবহার নির্ধারণ করে ভবিষ্যৎ। বিশ্ব দ্রুত বদলাচ্ছে না, কিন্তু বদলাচ্ছে নিশ্চিতভাবেই। ফসিল ফুয়েল যাবে না একদিনে, কিন্তু তার আধিপত্য কমছে। আগুন থেকে শুরু হয়েছিল যাত্রা, আর এখন মানুষ দাঁড়িয়ে আছে এক নতুন যুগের দরজায়। শক্তি বদলাচ্ছে, আর তার সাথে বদলাচ্ছে মানব সভ্যতা। এই গল্প কোনো একটি আবিষ্কারের গল্প নয়, এটা মানুষের বিবর্তনের গল্প। আগুন থেকে শুরু করে অকটেন, আর এখন ভবিষ্যতের শক্তি। শক্তি বদলেছে রূপ, কিন্তু তার প্রয়োজন কখনো থামেনি। সব শুরু হয়েছিল আগুন দিয়ে। আগুন মানুষকে দিয়েছিল উষ্ণতা, রক্ষা আর শক্তি ব্যবহারের প্রথম ধারণা। সেই মুহূর্তেই মানুষ প্রকৃতির সাথে এক অদৃশ্য চুক্তি করেছিল, আমি তোমার শক্তি ব্যবহার করব। তারপর আসে তেল, একটি অন্ধকার তরল যা পৃথিবীর গভীর থেকে উঠে আসে। এডউইন ড্রেকের সময় থেকে শুরু করে আধুনিক রিফাইনারি পর্যন্ত তেল হয়ে ওঠে সভ্যতার চালিকা শক্তি। এটাই ছিল অয়েল এজ। তারপর আসে ইঞ্জিনের যুগ, আর ইঞ্জিনের ভেতরে এক সমস্যা, নকিং। এই সমস্যা সমাধান করতে জন্ম নেয় অকটেন রেটিং সিস্টেম। টমাস মিজলি জুনিয়র এবং বিজ্ঞানীরা জ্বালানির মান নির্ধারণ করেন, যা আজও ব্যবহৃত হয়। কিন্তু প্রতিটি আবিষ্কার আলো আনে না, কিছু আবিষ্কার ছায়াও আনে। লেডেড ফুয়েল একদিকে ইঞ্জিন উন্নত করেছিল, অন্যদিকে ধীরে ধীরে বিষ ছড়িয়েছিল পৃথিবীতে। এটা আমাদের শিখিয়েছে প্রযুক্তি কখনো নিরপেক্ষ নয়, তার প্রভাব নির্ভর করে ব্যবহারের ওপর। আজকের রিফাইনারি আর আগের মতো নয়, এটা এখন নিয়ন্ত্রিত, বিশ্লেষিত এবং অপটিমাইজড। প্রতিটি ড্রপ তেল এখন হিসাব করা হয়, প্রতিটি নির্গমন পর্যবেক্ষণ করা হয়। কারণ আজকের লক্ষ্য শুধু শক্তি নয়, এফিসিয়েন্সি প্লাস সাস্টেনেবিলিটি। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে নতুন এক যুগে। ইলেকট্রিক ভেহিকলস, হাইড্রোজেন ফুয়েল, সোলার এনার্জি, উইন্ড পাওয়ার, এই শক্তিগুলো একসাথে তৈরি করছে একটি নতুন পৃথিবী। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, আমরা কি ধরনের পৃথিবী রেখে যাব? শক্তির পৃথিবী নাকি ভারসাম্যের পৃথিবী? শক্তি কখনো শুধু ইঞ্জিন চালায় না, এটা সভ্যতা চালায়। প্রতিটি আলো, প্রতিটি গাড়ি, প্রতিটি শহর, সব কিছুই শক্তির গল্প। বিশ্ব এখন বদলাচ্ছে, কিন্তু ধীরে। ফসিল ফুয়েল যাবে না একদিনে, কিন্তু তার জায়গা নিচ্ছে নতুন শক্তি, হাইড্রোজেন, ফিউশন, ইলেকট্রিক পাওয়ার। মানুষ এখন শুধু পৃথিবীর জন্য নয়, সে ভাবছে তারার জন্য। একদিন হয়তো তেল থাকবে না, পেট্রোল থাকবে না, কিন্তু শক্তি থাকবে। কারণ শক্তি কখনো হারায় না, সে শুধু রূপ বদলায়। মানুষ আগুন শিখেছিল, তেল শিখেছিল, অকটেন শিখেছিল, এবং এখন সে শিখছে কিভাবে বাঁচতে হয় শক্তির সাথে আর পৃথিবীর সাথে। এটাই শক্তির আসল গল্প। দ্য এনার্জি স্টোরি ইজ নট অ্যাবাউট ফুয়েল, ইট ইজ অ্যাবাউট আস।